স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। আমাদের এজেন্টের টাকা জমা দিয়ে আবার ওই টাকাটা সাথে সাথে তুলতে হয়, কিন্তু আমি জমা দিতে পারি কিন্তু তুলতে পারি না। উত্তরা থেকে আসছি, উত্তরার গুলাও বুথগুলা বন্ধ। চেক দেখাইছে তাদেরকে, তারা বলতেছে এখন অ্যাকাউন্টে টাকা নাই, তারা দিতে পারতেছে না। 8 ব্যাংক 9 ব্যাংকের ব্যাংক ছাড়া আমার কাছে আর কোনো অ্যাকাউন্ট নেই। আমার কি হবে? আমি তাইলে কি করব? হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে নিয়ে ফার্মার্স ব্যাংকে টাকা দিয়েছিলাম, লাভ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের একটা বড় দায়িত্ব যে বন্দর কর্তৃপক্ষকে বলে দেওয়া যে না ঠিক আছে, এই ব্যাংকগুলোকে উদ্ধারের এক প্রক্রিয়ার মধ্যে আছে বাংলাদেশ ব্যাংক, তো সুতরাং তাদেরকে সহায়তা করা হোক। অনেকের ব্যাংক এসে জব্দ করেছে, এটা প্রিলিমিনারি, তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত সে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। গত সরকারের আমলে আর্থিক খাতে নৈরাজ্যের প্রভাব পড়েছে ব্যাংক খাতে। এতে তারল্য সংকটে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংক। এদিকে আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এখন দুপুরে এ নিয়ে রয়েছে বিস্তারিত। এই ফ্যাসিবাদী শাসনের সময়কার জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি, একটি কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব। 1 টাকা দিয়ে কি মালিকানা না হয়েছিল? জনগণের ছিল কতখানি? আমরা জনগণের জন্য এটা উন্মুক্ত করার চিন্তা করছি। গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করতে কালকের মধ্যেই কমিটি। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ জানিয়েছে জনগণ, সেই নিদর্শন অক্ষত রাখা হবে। গণভবন পরিদর্শন শেষে বললেন 3 উপদেষ্টা। এ নিয়েও এখন দুপুরে থাকছে বিস্তারিত। মুক্তি, আওয়ামী লীগ সরকারের মসনদ মজবুত রাখবার জন্য মুখ্য কিন্তু ভূমিকা পালন করেছিল কেন্দ্রীয় ব্যাংক, এবং এই কারণেই সরকারের আনুকূল্য পেয়েছিল যে ব্যাংকটি, সেটি হলো এস আলম এর যে ব্যাংক, এবং সেই এস আলম নিয়ন্ত্রণাধীন ব্যাংকের যে গ্রাহকরা তারা কিন্তু এখন মহাবিপাকে পড়েছে। বিশেষ করে ইসলামী এবং সোশ্যাল ইসলামী ব্যাংক ভুগছে চরম তারল্যর সংকটে এবং চাপে আছে অন্তত 3000 কর্পোরেট হিসাব। আর সংশ্লিষ্টরা বলছে যে দীর্ঘমেয়াদী এই তারল্যর সংকট প্রভাব ফেলবে ব্যবসা বাণিজ্যে। সহকর্মী সেলিয়া সুলতানার প্রতিবেদন রয়েছে। আমাদের কোম্পানির টাকা দরকার, কারণ আমাদের এজেন্টের টাকা জমা দিয়ে আবার ওই টাকাটা সাথে সাথে তুলতে হয়, কিন্তু আমি জমা দিতে পারি কিন্তু তুলতে পারি না। চেক নিয়ে সকাল থেকে ব্যাংকে ঘুরছেন মেঘনা ইন্স্যুরেন্সের কর্মচারী ইউনুস আলী। অফিসের স্বাভাবিক কাজকর্ম চালানো এখন কঠিন হয়ে পড়েছে ব্যাংক থেকে পর্যাপ্ত টাকা তুলতে না পারায়। বড় ধরনের কোনো কাজই করতে পারছি না, সব কিছু মানে আটকে আছে আমাদের। এদিকে টেম্পু তো বন্ধ করে দিতে, আর টাকাও নাই, কারো দিতে না। মাসের শুরুতে বেতন হয়েছে, খুশির খবর, কিন্তু এক বুথ থেকে আরেক বুথে ঘুরছেন গার্মেন্টস অ্যাক্সেসরিজের একটি কোম্পানিতে চাকরি করা রিপন। আমার কাজ হলো উত্তরায়, উত্তরা থেকে আসছি, উত্তরার গুলাও বুথগুলা বন্ধ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কার্ডটি এখন অন্য ব্যাংকের বুথেও অগ্রহণযোগ্য। টাকা তো আমরা তুলতে পারছি না, এখন এটা ভবিষ্যতে কি হবে এটা বুঝতে পারছি না। একই অবস্থা আরও অনেকের। ভাগ্য কিছুটা ভালো হলে কেউ কেউ চাহিদার তুলনায় কম টাকা তুলে নিতে পারছেন। চেক দেখাইছে তাদেরকে, তারা বলতেছে এখন অ্যাকাউন্টে টাকা নাই, তারা দিতে পারতেছে না। আর অনেককে দেখলাম 1 লাখ টাকার জন্য গেলে 80,000 টাকা দিচ্ছে। ব্যক্তিগত বাদ দিলে অন্তত 3000 বাণিজ্যিক ও কর্পোরেট ব্যাংক হিসাব এখন ইসলামী ব্যাংকগুলোর তারল্য সংকটের কারণে স্থবির। তার উপর 9 ব্যাংকের ড্রাফট গ্রহণে বন্দরের বিধিনিষেধে বাণিজ্যিক কার্যক্রম অনিশ্চয়তা এখন উঠেছে আরও তুঙ্গে। আমার হয়তো ওই 8 ব্যাংক 9 ব্যাংকের ব্যাংক ছাড়া আমার কাছে আর কোনো অ্যাকাউন্ট নেই। আমার কি হবে? আমি তাইলে কি করব? আপনি শিপিং এজেন্টদেরকে দেখেন, ওনারা তো বন্দরের আগেই বন্ধ করে দিছে। এটা কাজের সময় বৃদ্ধি পাচ্ছে, দেখা যাচ্ছে যে আজকের পণ্য অনেক ক্ষেত্রে আমরা আজকে ডেলিভারি নিতে পারছি না, পরবর্তী দিন যাচ্ছে, এটাতে ডেমারেজ বাড়ছে। এই পরিস্থিতি দীর্ঘদিনের সুশাসনের অভাবে, তার সাথে সরকারের শেষ দিকে স্বেচ্ছাচারিতায় আরও বেড়েছে সংকট। অর্থবছরের শুরুতে দেশের রিজার্ভের ঘর পাকা দেখাতে ইসলামী ব্যাংকের থেকে সমপরিমাণ টাকার বিনিময়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে $550 মিলিয়ন কেনে বাংলাদেশ ব্যাংক।
এর বিপরীতে এস আলমের ইসলামী ব্যাংককে সমপরিমাণ অর্থ দেয় আব্দুর রউফ তালুকদার, সাবেক ডেপুটি গভর্নর ও গভর্নরের উপদেষ্টা। পরবর্তীতে ইসলামী ব্যাংক $100 মিলিয়ন পরিশোধ করে। তবে বকেয়া ডাবল এন্ট্রি সিস্টেম সমন্বয় করা হলে $450 মিলিয়ন কমে রিজার্ভের ঘর থেকে। ব্যাংক বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকে রাজনীতিকীকরণের কারণে রিজার্ভের অবৈধ কাটছাঁট, অনিয়ম বৈধতা পেয়েছে বিগত সরকারের আমলে। সরকারের মসনদ মজবুত রাখার সংস্থা হয়ে উঠেছিল কেন্দ্রীয় ব্যাংক। হাজার হাজার কোটি টাকা দেওয়ার পরেও আমাদের লাভ হয়েছে। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে ফার্মার্স ব্যাংককে টাকা দিয়েছিলাম, লাভ হয়েছে। সো এই সমস্ত বস্তা পচা মানদাতা আমলের প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে। পলিটিক্যালি ফিক্স না করে ইকোনমিকে ফিক্স করা যায় না। আজকে যদি সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা আমরা না আনতে পারি, কারা গভর্নর হবে, কারা ডেপুটি গভর্নর হবে, তাদেরকে আমরা কি প্রশ্ন করব, তাদের কি ব্যাকগ্রাউন্ড থাকবে, ওই বেচারা তো পারছে না। তারা ফেল করেছে, প্রত্যেকে ফেল করেছে। বাংলাদেশ ব্যাংক আরেকটা অর্থ মন্ত্রণালয় না। এদিকে ব্যাংক ব্যবস্থাপনার এই অনিশ্চয়তায় অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সামনে কঠোর সময় আসছে। দীর্ঘমেয়াদী এই তারল্য সংকট চললে প্রভাব পড়বে জরুরি আমদানি রপ্তানি খাতেও। শিল্প, ইম্পোর্ট এক্সপোর্টের প্রত্যেকটা বিষয়ের কথা মাথায় রেখে আমাদের এই যে সমস্ত ব্যবসায়ীরা আসলে এই ব্যাংকের ক্লায়েন্ট, তো তাদের কথা মাথায় রাখতে হবে। এবং তারা কিন্তু সংখ্যা কম নয় এবং তাদের পুরো অর্থনীতিতে কিন্তু অনেক বড় একটা কন্ট্রিবিউশন রয়েছে। বাংলাদেশ ব্যাংকের একটা বড় দায়িত্ব যে বন্দর কর্তৃপক্ষকে বলে দেওয়া যে না, ঠিক আছে, এই ব্যাংকগুলোকে উদ্ধারের এক প্রক্রিয়ার মধ্যে আছে বাংলাদেশ ব্যাংক, তো সুতরাং তাদেরকে সহায়তা করা হোক। এখন এই যে বন্দরের দেখা যাবে যে অন্যান্য আরও অনেক প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, তারাও কী করবে যে তখন কিন্তু এই যে তাদের যে ড্রাফট বা এখানে চেক, সেগুলো কিন্তু গ্রহণ করবে না। তাদের লেনদেন যদি বন্ধ করে রাখা হয় বা অ্যাকসেপ্ট না করা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই ব্যাংকগুলো আর উঠে দাঁড়াতেই পারছে না। এদিকে দুর্বল ব্যাংকগুলোকে অর্থ দিতে গেলে অন্য ব্যাংকগুলোও পড়বে তারল্য ঝুঁকিতে। টাকা ছাপিয়ে বাজারে ছাড়া হলে বাড়বে মূল্যস্ফীতি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের লাভের অংশ থেকে এই সহায়তা করা হবে কিনা সেটিও ভেবে দেখার কথা জানান অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে এটি আরও দৃশ্যমান হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিআইজিএম এর সভা শেষে এই হুঁশিয়ারি জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় অর্থ লোপাটকারীদের সহজেই ধরে ফেলতে পারবে এনবিআর। বাজার কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। বলেন, পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক এবং শ্রমিক রাজনৈতিক দলগুলোর সাথেও চলছে আলোচনা। প্রথমত এটা প্রিলিমিনারি ইস্যু নিয়েছে, অনেকের ব্যাংক এসে জব্দ করেছে, এটা প্রিলিমিনারি। তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত সে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। এবং এটার জন্য তো একটা টাস্ক ফোর্স হচ্ছে ফিরিয়ে আনার জন্য, খুব টেকনিক্যাল জিনিস। কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে ধরবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাই সাথে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা, একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। আওয়ামী শাসনামলে যেসব কোম্পানি ও তার মালিক ক্ষমতার দাপটে ধরা ছোঁয়ার বাইরে ছিল, তালিকা করে তাদের সম্পদ ও লেনদেনের তদন্ত করছে এনবিআর। পাশাপাশি নামে বেনামে যেসব কোম্পানি খোলা হয়েছে তাদেরও তালিকা করা হচ্ছে। অস্বাভাবিক লেনদেন এবং সেই অর্থের গন্তব্য ধরে কাজ করবে রাজস্ব বোর্ড। সুযোগ থাকলে ফেরত আনা যাবে পাচার করা অর্থ। বিস্তারিত মাঝহার মাহবুবের প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে সামনে আসছে নানা খাতের ঢালাও দুর্নীতির চিত্র। বের হয়ে আসছে সরকারি অনেক কর্মকর্তা থেকে সে সময়ের ক্ষমতাসীন রাজনীতিকদের অবৈধ সম্পদের পাহাড়। একাধিক গবেষণা বলছে, শেখ হাসিনার শাসনামলে শুধুমাত্র বিদেশেই পাচার হয়েছে প্রতি বছর ৮০,০০০ কোটি টাকা। এবার সে অর্থের পেছনেই এনবিআর। ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই বলছে, বাংলাদেশ থেকে বছরে ৭৩৫ কোটি ৩৭ লাখ ডলার পাচার হয়েছে অন্তত ১০টি দেশে, যার মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, হংকং, থাইল্যান্ডে কথিত বাণিজ্যের আড়ালে এসব অর্থ পাঠানো হয়েছে।
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই তারই 3 মেয়াদের চুক্তিতে নিয়োগ পাওয়া এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাও সরে যান পদ থেকে। নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পরই নড়েচড়ে বসেছে রাজস্ব বোর্ড। রাঘব বোয়ালদের ধরতে সন্দেহের তালিকায় শীর্ষে থাকা বিভিন্ন ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের সব ধরনের লেনদেনের হিসাব চেয়ে গত কয়েকদিনে ব্যাংক সহ মোট 91 আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে এনবিআর। এর মধ্যে রয়েছে এস আলম ও তার পরিবার, তালিকায় আছেন শেখ সেলিম, বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সব পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন নিয়ে কাজ করছে এনবিআরের বিশেষ গোয়েন্দা সংস্থা সিআইসি। এস আলম সহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানেও এলসি খোলায় সংকুচিত করা হয়েছে। বাতিল করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। এনবিআর বলছে আয়কর আইন 2023-এর 200 ধারা অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে সম্পদ। এসব কোম্পানির ব্যাংক হিসাব পাওয়ার পর রিটার্নের সঙ্গে অমিল বা অস্বাভাবিক লেনদেন পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর আওয়ামী সরকারের আমলে ক্ষমতার দাপটে দুর্নীতিবাজরা পার পেলেও এখন সুযোগ রয়েছে এসব অবৈধ অর্থের গন্তব্য খোঁজার। টাকাটা মানি লন্ডারিং হয়েছে, বাট প্লেস ট্রেস আউট করা যায়নি। সেই ক্ষেত্রে তো এখানকার তার ইন্ডাস্ট্রি বা এখানকার তার ব্যাংক ব্যালেন্স থেকে বা তার অ্যাসেট থেকে সেটা কালেক্ট করার তো আইন আছে। এখন এমন একটা সময়, যে সময়ে রাজনৈতিকভাবে যে চাপ সৃষ্টি করে কর আদায়টাকে ঠেকিয়ে রাখা, যেটা বা তথ্য না পাওয়ার যে ব্যবস্থা করা বা ভুল তথ্য দেওয়ার যে ব্যবস্থা করা, সেই জায়গাগুলোতে কিন্তু একটা ভালো সময় এসেছে। বিগত যে সময়ের রাজস্বের ক্ষতি হয়েছে, যে টালমাটাল সময়টা যেটা ছিল, সেই বিষয়টা কিন্তু কিছু সময়ের মধ্যে পুষিয়ে নিতে পারে। অবৈধ আয় ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শুদ্ধি অভিযান চালাতে হবে এনবিআরের অভ্যন্তরেও। একই সঙ্গে রাজস্ব কার্যক্রম পুরো অনলাইনকরণের মাধ্যমে আধুনিক না হলে সফলতা আসবে না বলে মত বিশ্লেষকদের। দুর্নীতির যে জায়গাগুলি আছে সেগুলোতে হাত দিতে হবে। আইন কানুনেরও কিছু কিছু সেখানে সংস্কার করতে হবে। আর হলো প্রযুক্তিকে যত বেশি ব্যবহার করতে পারবো আমরা, তত কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় যে লিকেজগুলি হয় সেটাও আমরা প্লাগ করতে পারবো। আবার অন্য দিক থেকে আদায়ও আমরা বেশি করতে পারবো। বড় কোম্পানিগুলোর পাশাপাশি নামে বেনামে যেসব প্রতিষ্ঠান অস্বাভাবিক লেনদেন করছে সেসব কোম্পানি ও ব্যক্তির তালিকা করছে এনবিআর। শিগগিরই তাদেরকে তদন্তের আওতায় আনতে কাজ করছে সিআইসি ও কর অঞ্চলগুলো। মাঝার মাহবুব, এখন, ঢাকা। মুক্তি, সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের জাদুঘর নির্মাণে কালকের মধ্যেই বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। একটু যদি বলে রাখতে চাই এই বিষয়টাতে, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে গত 16 বছরের যে দীর্ঘ কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের শাসন আমল, সেখানে কিন্তু যখন 5ই আগস্ট সরকারের পতন হয়, এরপরে কিন্তু সাধারণ জনতা সেই গণভবনে প্রবেশ করেছিল এবং বিভিন্ন স্মৃতিচিহ্ন কিন্তু তারা রেখে এসেছে, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমের চিকা মেরেছে, লিখেছে। সেই বিষয়গুলো কিন্তু এই জাদুঘরের আওতায় সংরক্ষণ করা হবে। এবং এই সময় এই দুই উপদেষ্টা আরও বলেছেন যে এই জাদুঘরে কর্তৃত্ববাদী শেখ হাসিনার যেই সরকারের দুঃশাসনকালে একই সঙ্গে জুলাই বিপ্লবের যে স্মৃতিচিহ্ন, যেটি আপনি বলছিলেন যে সেদিন গণভবনের সাধারণ জনতা যখন ঢুকে গিয়েছিল, তারা বিভিন্ন স্মৃতিচিহ্ন রেখে এসেছে, এসব কিছুই আসলে সংরক্ষণ করা হবে এবং শিগগিরই এই জাদুঘরটি জনগণের জন্য উন্মুক্ত করা হবে। এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, রকিবুল হাতের। মুক্তি, প্রতিবেদনটা আমরা একটু পরে দেখবো। তার আগে আমরা আরেকটি বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই। সেটি হচ্ছে আদানি, বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের $800 মিলিয়ন পরিশোধের অনুরোধ জানিয়েছে ভারতের আদানি গ্রুপ, এবং শুক্রবার ভারতের আর্থিক এবং ব্যবসাভিত্তিক যে সংবাদ মাধ্যম মানি কন্ট্রোলের এক প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়। তবে বকেয়া থাকার পর বাংলাদেশকে গড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে আমাদের সহকর্মীর। তবে এর আগে আমরা রকিবুল হাতের প্রতিবেদনটি দেখব। 2017 সালে আদানি পাওয়ারের সঙ্গে 25 বছরের চুক্তি করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার। চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ডে 1600 মেগাওয়াট গাড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশকে 1496 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয় প্রতিষ্ঠানটি, যা পিক পাওয়ার ডিমান্ডে বাংলাদেশের মোট চাহিদার 10%।
আদানির সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি অনুসারে প্রতি মাসে বাংলাদেশের কাছে গ্রুপটির পাওনা 90 থেকে 100 মিলিয়ন ডলার। তবে সময়মতো অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির পাওনা 800 মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা বাংলাদেশি টাকার প্রায় 10,000 কোটি টাকা। এমন বাস্তবতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বার্তা দিয়েছে ভারতের আদানি পাওয়ার। বাংলাদেশে জমে থাকা বকেয়া পরিশোধে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানিয়েছে তারা। আদানি গ্রুপের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল জানায়, ঋণদাতাদের ক্রমবর্ধমান চাপে বকেয়া সংগ্রহে জোর দিচ্ছে আদানি গ্রুপ। তবে বাংলাদেশের কাছে পাওনার অঙ্কটি বড় হলেও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আদানির সঙ্গে চুক্তি অনুযায়ী গ্রুপটিকে বিদ্যুৎ সরবরাহের জন্য যে অর্থ দিতে হবে তা মার্কিন ডলারেই পরিশোধ করার কথা। গেল আগস্টে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায়, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে 20.5 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা দিয়ে আদানি পাওয়ারের 3 মাসের বকেয়া মেটানো যাবে। ফলে অন্তর্বর্তী সরকার এই বিপুল অর্থ কিভাবে পরিশোধ করবে সে প্রশ্ন থেকেই যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF থেকে ঋণ নেয়ার চেষ্টা করছে। ইতোমধ্যে সংস্থাটি থেকে 4.7 বিলিয়ন ডলার ঋণ নিয়েছে তারা। বাংলাদেশের মতো অন্যান্য দেশ যদি আদানির মতো প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কেনা বন্ধ করে দেয়, তাহলে বিপাকে পড়তে পারে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এমন আশঙ্কা থেকে বিদ্যুৎ নীতিতে পরিবর্তন এনেছে ভারত সরকার। নতুন নীতি অনুসারে যেসব বিদ্যুৎ কেন্দ্র শুধুমাত্র বিদেশে বিদ্যুৎ রপ্তানি করে থাকে, এখন থেকে তারা চাইলে স্থানীয় বাজারেও বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনের গণভবনকে যে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর নির্মাণের কালকের মধ্যেই বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা যে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সেটি নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম। সেই প্রতিবেদনটি আমাদের হাতে চলে এসেছে, দেখে আসবো সেটি। 5 আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পলায়নের খবর শুনেই গণভবন দখলে নেন জনগণ। তাদের সবার কণ্ঠে ছিল বিগত সরকারের দুঃশাসন এবং কর্তৃত্ববাদের প্রতিবাদ। মুহূর্তেই পাল্টে যায় গণভবনের চিত্র। চলে ভাঙচুর, অনেকে সাথে করে নিয়ে যান গণর কণ্ঠরোধ করা এই ভবনের স্মৃতিচিহ্ন। তারপর থেকেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে আছে একসময়ের ক্ষমতার কেন্দ্র গণভবন। দুদিন আগে এই স্থাপনাকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর পরিপ্রেক্ষিতে শনিবার সকালে গণভবন পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র প্রতিনিধি ও উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। 2024 সালের জুলাইয়ের যেই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যেই শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। গণভবন পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, ফ্যাসিবাদী সরকারের 16 বছরের স্মৃতি রক্ষায় নির্মিত হবে এই জাদুঘর, আর তা বাস্তবায়নে গঠিত হচ্ছে বিশেষজ্ঞ কমিটি। গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি, তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই, এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব। 1 টাকা দিয়ে তো মালিকানা নিয়ে নেওয়া হয়েছিল না? 1 টাকা দিয়ে কি মালিকানা নেওয়া হয়েছিল? জনগণের ছিল কতখানি? আমরা জনগণের জন্য এটা উন্মুক্ত করার চিন্তা করছি। ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। গণভবনকে জাদুঘর করা হলে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে এমন প্রশ্ন করা হলে নাহিদ ইসলাম বলেন, এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এক সময়কার কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টিত গণভবন আজ এমন ভগ্ন দশায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়েছেন, ভেঙে পড়েছে গণভবনের দেয়ালও। সেটিকেই জনগণের জন্য সংরক্ষণ করে জাদুঘর বানাতে চান অন্তর্বর্তীকালীন সরকার। তারা জানাচ্ছেন, গণভবন যেভাবে আছে, অর্থাৎ জনগণের আক্রোশের শিকার হয়ে
যেভাবে এই গণভবনকে রাখা হয়েছে সেভাবেই এটি থাকবে, যেন ইতিহাসের স্বৈরশাসক এবং কর্তৃত্ববাদক শাসকরা এটি দেখে শিক্ষা নিতে পারেন। রকিবুল রাহাত, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি বন্ধ ও দ্রুত ডাকসু নির্বাচন দেবার দাবিতে সংবাদ সম্মেলন করছে সাধারণ শিক্ষার্থীরা। সেখানকার সবশেষ জানবো, আমরা চলে যাচ্ছি আরিফ হোসেনের কাছে, সেখানে রয়েছেন তিনি। আরিফ, জানাবেন সংবাদ সম্মেলন থেকে কি কথা বলছেন শিক্ষার্থীরা, তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবেন। আমরা এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে আছি, এখানে পাবলিক লাইব্রেরির সামনে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এখানে সংবাদ সম্মেলন হচ্ছে। যেই সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের রাজনীতি, অর্থাৎ ছাত্রলীগ, ছাত্রদল থেকে শুরু করে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেবলমাত্র রাজনীতি করতে পারবেন ডাকসুর মাধ্যমে, অর্থাৎ 2019 সালে শেষবারের মতো ডাকসু নির্বাচন হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এই পিছনে তারা ইতিমধ্যেই সংবাদ সম্মেলন করছেন। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুধুমাত্র শিক্ষার্থী বান্ধব রাজনীতি হবে, কোনো ধরনের লেজুর ভিত্তির রাজনীতি হবে না, অর্থাৎ কোনো দলের ম্যান্ডেট নিয়ে যাতে কেউ কখনো কোনোভাবে তাদের গোত্রীয় শিক্ষার্থীদের নির্যাতন, হামলা, হলে বিভিন্ন ধরনের অবিচার থেকে শুরু করে কোনো কিছু না করতে পারে, সে বিষয়ে তারা স্পষ্ট বলছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে দফা ছিল তার মধ্যে 7 নম্বর একটি দফা ছিল যে বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাস থেকে যে রাজনীতির বিষয়টি সেটি নিষিদ্ধ করতে হবে, অর্থাৎ যেমন শিক্ষার্থীদের রাজনীতি তেমনি শিক্ষকদের রাজনীতি এবং কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেবলমাত্র তাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে, অর্থাৎ সমিতি রয়েছে, সেই সমিতির মাধ্যমে তারা রাজনীতি করতে পারবেন। রাজনীতি বলতে তাদের যে দাবি দাওয়া রয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে পারবেন, এমনটা বলছেন। যে কোনো দলের মতের যাতে কোনো বিশ্ববিদ্যালয় না হয়। এখানে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা একটি বিষয় স্পষ্ট করে বলছেন যে ভবিষ্যতে যেই রাজনীতি হবে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মূল এজেন্ডা ছিল যে সব ধরনের শিক্ষার্থীদের মধ্যে থেকে অথবা বাংলাদেশের সব ধরনের বৈষম্য দূর করা, এমন কথাই কিন্তু তারা বলছেন। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছেন তাদের কাছে তাদের দাবি, তারা যেন বিশ্ববিদ্যালয়কে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করেন, যাতে কোনো ধরনের দলমত এসে আগের মতো করে তাদেরকে শাসন অথবা বিচার না করতে পারেন, এমনটা তারা বলছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে আগামী 30 দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুর নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু শিক্ষার্থীদের হাতে তাদের অধিকার এবং সবকিছু তুলে দিতে হবে, এমনটা তারা বলছেন। এবং যে কোনো মূল্যের বিনিময়ে এটা তারা করবেন। তারা আস্তে আস্তে করে সামনের দিকে যে সিন্ডিকেট মিটিং রয়েছে, অর্থাৎ আগামী রবিবারে সিন্ডিকেট মিটিং রয়েছে, সেই সিন্ডিকেট মিটিংয়েই তারা পরিপূর্ণভাবে একটি সঠিক দিক নির্দেশনা চান যে একটি বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে, এবং ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা আহ্বান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং একই সাথে ডাকসু নির্বাচন দেবার দাবিতে সংবাদ সম্মেলন করছে শিক্ষার্থীরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এদিকে চাকরিতে বয়সের সীমা 35 বছর করবার দাবিতে শাহবাগে চাকরি প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মহাসমাবেশ চলছে। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন চাকরি প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তোর আপনার কথা হয়েছে, তারা আসলে কি বলছেন, তাদের দাবির জায়গাগুলো কি কি, বিস্তারিত বলবেন। আপনি জানেন যে চাকরিতে প্রবেশের বয়স সীমা 35 করার যে দাবির জন্য আজকে বেলা 11টার দিকে যে সমাবেশ করেছিল চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা, সেটা কিন্তু বেলা 1:30 নাগাদ প্রথমত জাদুঘরের সামনে, শাহবাগ জাদুঘরের সামনে তারা একত্রিত হয়। তখন তাদের যে মূল এক দফা যে দাবিটি ছিল সেটি আসলে গণমাধ্যম বা তাদের দাবিতে উপস্থাপন করে। পরবর্তীতে কিন্তু কোনো 1:30টার দিকে শাহবাগের যে মূল সড়কে তারা অবস্থান করছে। তাদের যে একটাই দাবি যে যেহেতু বিগত সরকার আমলে একাধিকবার তাদের প্রতিশ্রুতি দিলেও কিন্তু বাস্তবায়ন করা হয়নি, তবে এই যে সরকার চলছে বা তারা এই তাদের যে যৌক্তিক দাবি বলে যে দাবিটি, তারা এটা আসলে
অতিক্রম করবে বলে বিশ্বাস তারা। তাদের এই যে শাহবাগের মূল সড়ক অবস্থানের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য ভবনের যে সড়কটি আছে, বাংলা মোটরের দিকে যে সড়ক, এছাড়া কিন্তু এলিফেন্ট রোডের যে সড়ক বা এই যে আশপাশের যে সবগুলো সড়ক কিন্তু স্থবির হয়ে আছে। অর্থাৎ আসলে সাধারণ জনগণ, যারা সাধারণ যানবাহনের যে সাধারণ জনগণ আছে, তারা কিন্তু এক প্রকার ভোগান্তিতে পড়েছে। তাদের সাথে কথা বলার জন্য আমরা দেখেছি যে রমনা বিভাগের যিনি ডিসি সরোয়ার, উনি কিন্তু এসেছিলেন, এসে আন্দোলনরত চাকরি প্রত্যাশীদের সাথে কথা বলেছেন। পাশাপাশি আমরা আরবিকে দেখতে পেয়েছি। শুধু আসলে যে এইখানে শুধু ঢাকার মধ্যে চাকরি প্রত্যাশী ছিল তারাই এসছে বিষয়টা তেমন না। আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা ঢাকার বাইরে থেকেও অনেক চাকরি প্রত্যাশীর যাদের দাবি যে চাকরিতে যে প্রবেশের বয়সসীমা 35 করা হবে, তাদের যে দাবিতে একত্রতা প্রকাশ করে কিন্তু ঢাকার বাইরে থেকেও অনেকে এখানে এসছেন। তারা আমাদের সাথে কথা বলেছে এবং তারা জানিয়েছে যে 3টা নাগাদ পর্যন্ত তারা অপেক্ষা করবে যে প্রধান উপদেষ্টা বা এই অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা, যে কোনো একজন উপদেষ্টা তাদের যে দাবির বিষয়ে তাদের আশ্বস্ত করবে এবং তাদের সাথে যোগাযোগ করবেন। অন্যথায় কিন্তু তাদের যে এই দাবি এটা কিন্তু তাহলে অব্যাহত রাখবে এবং তারা কতক্ষণ নাগাদ এটা অব্যাহত রাখবে তারা পরবর্তী সংবাদ সম্মেলনে পরবর্তীতে আমাদেরকে জানিয়ে দেবে। তো গালিব, চাকরিতে বয়সসীমা প্রবেশের যে দাবি ছিল এই বিষয়ে সবশেষ এই ছিল আমার কাছে। ধন্যবাদ সানি। চাকরিতে 35 বছর বয়সসীমা করবার দাবিতে শাহবাগে আন্দোলন সমাবেশ চলছে, সেই খবর জানাচ্ছিলেন তিনি। দেখছেন এখন দুপুর। চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় আগুন লেগে অন্তত 12 শ্রমিক দগ্ধ হয়েছেন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, দগ্ধ শ্রমিকদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা কি বলছেন, আর আগুন লাগার কারণ সম্পর্কে জানা গেছে কিনা? মুক্তি, আপনি যেমনটা বলছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে 12 জন শ্রমিক এসেছেন এবং তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যারা দগ্ধ হয়েছেন তাদের 2 থেকে 90% পর্যন্ত পুড়ে গিয়েছে শরীরের বিভিন্ন অংশে এবং চিকিৎসকরা যেটি বলছেন যে 2 থেকে 90% পুড়ে গিয়েছে রোগীদের। সেই কারণে প্রত্যেককেই তারা বলছেন যে তারা আসলে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে যারা রয়েছেন অনেকের শ্বাসনালী পুড়ে গিয়েছে এবং শ্বাসনালী পুড়ে যাওয়াটা আসলে খুব শঙ্কার বিষয় এবং শ্বাসনালী পুড়ে যাওয়াতে কিন্তু তারা প্রত্যেকে শঙ্কায় রয়েছেন। যে 12 জন এসেছেন তাদের সেই 12 জনের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর হয়, তাদেরকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে এবং 6 জন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। এর বাইরে বাকি যারা রয়েছেন তাদেরও আসলে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত এবং পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে এবং সেই সাথে তারা বিভিন্ন জায়গাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, যেমন অনেকের কানে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং কান দিয়ে রক্ত পড়ছে, সেরকম কথাও চিকিৎসকরা বলছেন। সব কিছু মিলিয়ে যারা মূলত আহত হয়েছেন প্রত্যেকেরই আসলে বেশ কঠিন অবস্থা বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা আসলে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসকরা বলছেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন এবং যারা এসেছেন তাদের যে চিকিৎসা কার্যক্রম সেটি তারা শুরু করেছেন। বেলা 11:30টার দিকে মূলত এসএন কর্পোরেশন যেই জাহাজ ভাঙা প্রতিষ্ঠান রয়েছে সেই জাহাজ ভাঙা প্রতিষ্ঠানটিতে কাজ করার সময় সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানে মূলত এই 12 জন শ্রমিক দগ্ধ হন এবং চিকিৎসকরা বলছেন যে তারা আসলে কোনো কেমিক্যালে নয়, মূলত আগুনে পুড়ে গিয়ে মূলত তারা দগ্ধ হয়েছেন। মুক্তি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। অবশেষে চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন অনিয়ম দুর্নীতির তদন্ত শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ। গত কিছুদিন ধরে ওয়াসার এমডির পদত্যাগ সহ প্রায় 12,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ওয়াসা ভবনে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী সাধারণ নাগরিক সমাজের ব্যানারে একটি সংগঠন। অনিয়ম, দুর্নীতি ও বিক্ষোভের খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হলে বিষয়টি স্থানীয় সরকার বিভাগের নজরে আসে। গঠন করা হয় 3 সদস্যের তদন্ত টিম। শনিবার অভিযোগ তদন্তে চট্টগ্রাম ওয়াসায় যায় তারা। কাজী মাহফুজ জানাবেন বিস্তারিত। কিছুদিন ধরে চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী সাধারণ নাগরিক সমাজের ব্যানারে একটি সংগঠন। ঘেরাও করা হয় ওয়াসা ভবন। দাবি, বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা। অনিয়ম দুর্নীতি ও বিক্ষোভের খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হলে বিষয়টি স্থানীয় সরকার বিভাগের নজরে আসে। গঠন করা হয় 3 সদস্যের তদন্ত টিম।
স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত টিম শনিবার অভিযোগ তদন্তে চট্টগ্রাম ওয়াসায় আসেন। কথা বলেন কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টদের সাথে। এ সময় তদন্ত দলের প্রধান বলেন, বিভিন্ন প্রকল্পের অনিয়ম, দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি নিয়ে ওঠা অভিযোগ তারা খতিয়ে দেখছেন। তদন্ত শেষে প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে মন্ত্রণালয়ে। ওয়াসার যে কোনো ত্রুটি বিচ্যুতির জন্য অ্যাকাউন্টেবল হবেন উনি, যেহেতু এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার, সেই হিসাবে সব কিছুতেই ওনার দায়িত্ব থাকবে। কাজে আমরা ওয়াসার সামগ্রিক বিষয়গুলো যেমন দেখছি, তেমনি ওনার নামে, ওনার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেগুলো দেখছি। এটি আমরা এই পর্যায়ে বলবো না, কারণ আমরা এখনো তদন্ত কার্যক্রম পরিচালনার মধ্যে আছি। এদিকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ফজলুল্লাহর দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। অনৈতিক সুবিধা না পেয়ে একটি পক্ষ তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি তো ওন করে কাজ করছি জনগণকে। যেখানে 12 কোটি লিটার পানি সরবরাহ করতো, সেখান থেকে আমি 56 কোটি লিটার উঠেছি, মানে 120 মিলিয়ন লিটার পার ডে, সেটা 560 মিলিয়ন লিটার পার ডে। আমার বিরুদ্ধে একটাও দেখবেন এলিগেশন নাই। মুখে বলতেছে আমার পদত্যাগ, কিন্তু এখানে 17টা দাবি দিচ্ছে, একটা দাবি আমার বিরুদ্ধে আছে কিনা দেখেন আপনারা, স্পেসিফিক আমার বিরুদ্ধে। 2011 সালে দায়িত্ব নেয়ার পর চট্টগ্রাম ওয়াসার বর্তমান এমডি পানি সরবরাহে প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প বাস্তবায়ন করে। এছাড়া পয় নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে 2018 সাল থেকে প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করছে সংস্থাটি। 5 বছরে এ কাজের অগ্রগতি মাত্র 30%। প্রতিটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলে সচেতন নাগরিক সমাজ। এছাড়া প্রয়োজন মতো পানি না পাওয়া, পানিতে লবণাক্ততা ও সিস্টেম লস সহ ওয়াসার বিরুদ্ধে নানা অভিযোগ দীর্ঘদিনের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। আর একটা বিরতির সময় হলো এখন দুপুরে। ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। নদী ভাঙনে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। বাঁধ ভেঙে প্রতিদিনই বিলীন হচ্ছে একরের পর একর ফসলি জমি। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হলেও তা যথেষ্ট নয় বলছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন অনেকেই। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত। মাসখানেক আগেও তিস্তাপাড়ের যেসব জমিতে ছিল ফসলের সমারোহ, সেখানে এখন অথই পানি। ভারী বর্ষণ কিংবা উজানের ঢল না থাকলেও স্রোতের চাপে ভাঙছে বিস্তীর্ণ ফসলি জমি। সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে তিস্তা নদীর রংপুর অংশের গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ইউনিয়নে। রংপুর লালমনিরহাট সড়কের সংযোগের জন্য তিস্তা নদীর ওপর নির্মিত 800 মিটার দীর্ঘ সেতু রক্ষা বাঁধের গোড়া থেকে পশ্চিমে ভেঙেছে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত। ভাঙন ঝুঁকিতে স্থানীয় ইচলি গ্রামের কয়েকশো পরিবার। প্রতি বছর ভাঙন আর বন্যা তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগের কারণ হলেও নেই টেকসই কোনো উদ্যোগ। অনেক বাড়িঘর বিলীন হয়ে গেছে। যদি স্থায়ীভাবে কিছু কাজ হইতো তাহলে এই বাড়িগুলো আর ভাঙতো না। এগুলো এমনভাবে ভাঙি যায়, যেদিক দিয়ে ভাঙি যায় ওখানে আর সরকার কোনো দৃষ্টিও দেয় না, কাজও হচ্ছে না। সেখানে নদীর কাজটা হলে আমরা নদীর পাড়ের মানুষ খুব শান্তিতেই থাকতে পারবো। উত্তরের জীবনরেখা হিসেবে বিবেচিত এই তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনা 1 দশকের বেশি সময় ধরে ঝুলে থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় শুষ্ক মৌসুমে বালুচর আর অল্প বৃষ্টিতেই বন্যার আশঙ্কায় জীবনযাপন করতে হয় 5 জেলার 2 কোটি মানুষকে। সম্প্রতি ভয়াবহ বন্যায় হবিগঞ্জের খোয়াই নদীর পানি ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় ওঠে। এখন নদীটির পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এখন পর্যন্ত নদীর অন্তত 50টির বেশি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শায়েস্তাগঞ্জের আলাপুর, সদর উপজেলার তেঘরিয়া ও রাধানগর। প্রতিদিনই ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, রাস্তাঘাট ও ফসলি জমি। নতুন করে আরও বিলীনের শঙ্কায় আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী তীরবর্তী বাসিন্দাদের। এছাড়াও ঝুঁকিতে আছে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ। যেমন কোন সময় যে ব্যাঙ্গে আমরা মসজিদ লইয়ে যায়, এই আতঙ্কের মাঝে আমরা আছি। তখন আমরা কি অবস্থা খাইমু, কি অবস্থা চলবো, আমরা তো রাত দিন না আছে, না আছে খানা, না আছে খাদ্য। এদিকে নদ নদীর পানি কমার সাথে সাথে ফরিদপুরেও বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। প্রতিদিনই নিঃস্ব হচ্ছেন পদ্মা, মধুমতি ও আড়িয়াল খাঁ পাড়ের বাসিন্দারা। অনেকেই সহায় সম্বল হারিয়ে দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে।
ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে, তবে স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের এই উদ্যোগ যথেষ্ট নয়। আমি দিনকে বাস্তু হারাই গেছি, আমার দিন একটা ঘরের ব্যবস্থা, আমার দিন বাঁচার মতন একটা সুযোগ পেয়ে যায়। আমাদের কোনো কিছু নেই, এ যদি চলে যায় তাহলে আমরা এমনি সাগরের ভাষা, আমাদের উদ্ধার করার মতো এমন কোনো লোক এখানে নেই। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামে জিকে ক্যানেলের বাঁধ ভেঙেছে। এতে আশেপাশের কয়েকশো বিঘা জমির ধান ডুবে গেছে, হারিয়ে গেছে চাষিদের প্রায় শত শত বিঘা জমির কেটে রাখা পাট। অপরদিকে ফসলি জমি তলিয়ে যাওয়ায় কৃষকরা সেই ক্ষতিগ্রস্ত ফসল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে স্থানীয়দের অভিযোগ এখনও নদীর পাড় মেরামতে নেওয়া হয়নি দৃশ্যমান কোনো উদ্যোগ। সাদাত শাহেদ, এখন। খুলনার দাকোপ উপজেলায় হঠাৎই দেখা দিয়েছে নদী ভাঙ্গন, যাতে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা। এ নিয়ে আমরা বিস্তারিত জানতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন বাঁধ ভেঙে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং ভাঙ্গন মোকাবেলায় কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? আবিরা, প্রথমে বলে রাখি যে একটি সুসংবাদ হচ্ছে, এখানে বাঁধটি গ্রামবাসীর প্রচেষ্টায় বেঁধে ফেলা হয়েছে। এইটি ৩১ নম্বর পোল্ডারের অন্তর্গত, পানি উন্নয়ন বোর্ডের অন্তর্গত। এই বাঁধের পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম রয়েছে, আমরা যেটা এখানে জানতে পেরেছি 10টি গ্রাম। এই গ্রামের মধ্যে মাত্র একটি গ্রাম প্লাবিত হয়েছে, কারণ গত 24 ঘন্টা আগে অর্থাৎ গত শুক্রবার হঠাৎ করেই এই বেড়িবাঁধে ভাঙন দেখা দেয় এবং 25 মিটারের মতো যে ভাঙনটি দেখা দিয়েছে সেটি দ্বিতীয় দফা চেষ্টা করে এখানকার মানুষ এখন পর্যন্ত বাঁধতে সক্ষম হয়েছে। এখন জোয়ার চলছে, যদিও পানির চাপ রয়েছে, তবে এখানে যেভাবে বাঁধটা বাঁধা হয়েছে সেটা এটি আপাতত মনে হচ্ছে এটি টেকসইভাবে, মানে পানি যাতে না ঢোকে সেভাবেই এখানকার স্থানীয়রা সেভাবে বেঁধে ফেলেছে। তবে এই বাঁধের যে 2.5 কিলোমিটার এই নদীর পাড়ে বাঁধ রয়েছে, সেইখানে 3টি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে এবং এই ভাঙনটি যে কোনো সময় পানির চাপ একটু বাড়লেই কিন্তু আবারও ভাঙন দেখা দিতে পারে। তো প্রায় 1200 এখানে বিঘা ধানের জমি পানিতে তলিয়ে গেছে, এটি এখানকার স্থানীয় সূত্রে আমি জানতে পেরেছি। এছাড়া 400 পরিবার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার ফসলি ক্ষেত এবং মাছের ঘেরে কিন্তু ক্ষতি হয়েছে। আমরা দেখেছি এখানে এসে মানুষ জাল দিয়ে মাছ ধরছে, অর্থাৎ বিভিন্ন ঘেট থেকে মাছ যখন বের হয়ে গেছে সেই মাছগুলো তারা ধরছে এবং ধানের ক্ষেত বা বীজতলাও ডুবে গেছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে দাকোপ উপজেলায় যে ঢাকি নদীর পাড়ের নদী ভাঙন, তার বেড়িবাঁধ ভেঙে পানি প্লাবিত হয়েছে, তার সর্বশেষ খবর। খুলনার দাকোপ উপজেলায় হঠাৎই দেখা দিয়েছে নদী ভাঙ্গন এবং বাঁধ প্লাবিত হয়েছে, যদিও গ্রামবাসীর চেষ্টায় সেই বাঁধ আবার নতুন করে তৈরি করা হয়েছে, সেই খবর আমরা জানছিলাম খুলনা থেকে। এখন উপরে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তী সরকার। বর্তমানে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বেশি প্রাধান্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। রাজশাহীতে ইসলামী ফাউন্ডেশনের সব ধর্মের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে জাতীয় সঙ্গীত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সৌহার্দ্য যুগ যুগ ধরে আমরা বহন করে আসছি, এটা অটুট থাকবে। এবং আমি কেবল মুসলমানদের উপদেষ্টা নই, আমি হিন্দুদেরও, সনাতনী ভাইদেরও, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, তাদের যেমন অধিকার আছে মুসলমানদেরও অধিকার সমান। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।